যিনি আছেন তিনি আপনার আমার সকলের খুব প্রিয় মানুষ। না, নামটা কি আগে বলতে হবে? আমার মনে হয় না। আপনারা দেখুন, আপনাদের সকলের সাথে ভীষণভাবে পরিচয়, সেই সন্দীপ দা। সন্দীপ দাকে আজকের এই অনুষ্ঠান এডি বাংলা আয়োজিত এক কাপ কফি সঙ্গে সোমালিতে স্বাগত। আসলে সন্দীপ দাকে এরকম ভাবে ক্যামেরার সামনে মনে হয় সবসময় পাওয়া যায় না, উনি থাকেন ক্যামেরার পেছনে। আসলে আমরা যখন কিছু পরিবেশন করি মঞ্চে, সেইখানে সেই পরিবেশনটিকে একটি অন্য মাত্রায় নিয়ে যেতে যার অনবদ্য সমর্থন এবং কি বলবো, যার কাজ ছাড়া আমরা মনে হয় সেই অনুষ্ঠানটিকে এত সুন্দর করে সবার সামনে আনতে পারি না, তিনি আর কেউ নন, সন্দীপ দা। এইভাবে আবহ দিয়ে আমাদের এক একটি অনুষ্ঠানকে মনোগ্রাহী করে তোলেন। সন্দীপ দা, এখানে সত্যি তোমাকে পেয়ে খুব ভালো লাগছে, কারণ এইভাবে তোমার সাথে কথা বলার সুযোগ খুব একটা হয় না। তাই আমার প্রথমেই মনে হয়েছিল যে তোমাকে যদি আজ আমাদের মাঝে পাই, আমার মনে হয় অনুষ্ঠানটা একটা অন্য মাত্রা পাবে। সেটা তোমরাই বলবে। তুমি কতদিন মোটামুটি এই জগতের সাথে যুক্ত? যদি শুদ্ধভাবে বলতে হয় তাহলে প্রায় দীর্ঘ 30 বছর। বাহ, অনেকটা জানি। দীর্ঘ 30 বছর আমি আবহ সঙ্গীতটা করছি। তবে আমি আসলে হচ্ছে মঞ্চর মানুষ, মানে মঞ্চ নাটক থেকে বলতে পারো কবিতা এবং শ্রুতি নাটকে আমার আশা। শ্রুতি নাটক বিশেষ খুব যে বেশি তা নয়, বছর 6-7। আমি যতটুকু শুনেছি সন্দীপ দার আরেকটি পরিচয় আছে। সন্দীপ দার বাবা, উনি ছিলেন মঞ্চ জগতের এইরকম আবহ সঙ্গীতের জায়গায় তিনি একজন কুশীলব, একজন পারদর্শী মানুষ। সন্দীপ দা, তার কথা যদি একটুখানি শুনি। বাবা না, একটু তোমার ভুল, বাবা আবহ সঙ্গীত করতেন না, বাবার নাম হচ্ছে অলোকনাথ দে। আচ্ছা। বাবা আসলে মঞ্চ নাটকের যে আলোক পরিকল্পনা করতেন। উনি শ্রদ্ধেয় তাপস সেনের ছাত্র ছিলেন। বাবা এখনো আছেন, বাবা একটু বয়স হয়ে গেছে বলে কাজকর্ম করেন না, কিন্তু তার কাজ উত্তরসূরি হিসেবে আমিও করি। মানে আবহ সঙ্গীত রয়েছে একদম প্রায় আমিও কাজ করি। বাবার কিছু কাজ নতুন যারা এখন মঞ্চ নাটকের যারা থিয়েটার্স, তাদের কিছু আলোক পরিকল্পনা আমি এখন করি না যেটা না। তবে মূলত আমার কনসেন্ট্রেশনটা হচ্ছে মিউজিকের উপরে। এবং আমার যেহেতু একটি স্টুডিও, তোমরা জানো নিশ্চয়ই, সময় মাত্র একটা স্টুডিও তৈরি হয়েছে, সেখানে প্রচুর তোমাদের মতন যারা শিল্পী, যারা কবিতার কাজ করছেন, তারা কাজ করছেন। চলছে এইভাবেই আর কি। আমি জানি তুমিও আমাকে আমন্ত্রণ জানিয়েছো, কিন্তু সত্যি সময়ের অভাবে এখন সেখানে গিয়ে উঠতে পারিনি। তবে অবশ্যই যাবো। বিশেষ করে ওই তোমার ওই কুঞ্জটিকে দেখার ইচ্ছা আমার ভীষণ ভাবে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, জানি না কতটা এটা মানে আমার জিজ্ঞেস করাটা কতটা মানে কি বলবো, কতটা সাহস দেখাতে পারছি আমি, মানে আমার বুঝতে পারছি না। সেটা হলো এই বাচিক জগতে তুমি তো কিছুদিন ধরে কাজ করছো এবং আবহ নিয়েও কাজ করছো, আর তুমি একা নও এই আবহ জগতে। আমি যতদূর জানি আর শান্তনুদা আছে, এখন ঈশান কাজ করছে নতুন। হ্যাঁ, তো সকলে মিলে এভাবে কাজ করছো। তো বাচিক জগৎটা থেকে এই যে আবহ, তোমরা কিভাবে এই জিনিসটাকে মানে নিচ্ছ, মানে বাচিক জগতে তোমরা কতটা নিজেদেরকে মানে জায়গা করতে পেরেছো? আসলে বিষয়টা হচ্ছে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে বাচিক জগতে, বাচিক এখন কাকে বলি, মানে বাচিক তো শুধু কথা বললে। এবারে বাচিক জগতে যখন হয়, আমি যে সময় বাচিকের কাজটা খুব শুরুতে করি, যখন প্রায় ধরে রাখো 86, তখন আমি বাচিকের কাজ প্রথম শুরু করি। শ্রদ্ধেয় অনেকেই তখন করতেন, জগন্নাথ দা তখন সবে শুরু করেছেন। খুব একটা কেউ ছিল না, সেই থেকে তাও করছি। তো আজকে একটা বাচিক জগতে বিশাল একটা উত্তরণ দেখতে পাচ্ছি, প্রচুর লোক বাচিকের কাজ করছে, এবং তার সাথে আমরা বেশ কিছু মানুষ সেটা যুক্ত আছি। ভীষণ ভালো, খারাপ নয়। এবং এটা বলতে হবে যে আগের থেকে কাজটা অনেক বেড়েছে, ভীষণ ভালো হচ্ছে, অনেক মনোগ্রাহী হয়েছে। হ্যাঁ, সন্দীপ দাকে সত্যি আমাদের মাঝে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। সন্দীপ দা, আশা করি এইভাবে তোমাকে আমরা আমাদের সাথে পাবো, তোমার কাজ এগিয়ে চলুক। আরেকবার এই জায়গাটা থেকে সন্দীপ দা, তোমাকে আমাদের মাঝে পেয়ে সত্যি আমাদের খুব ভালো লাগছে। এইভাবে তোমার কাজ এগিয়ে চলুক, সুরে সুরে ছন্দে আমাদের কবিতাও এগিয়ে যাক তাদের নতুন গতিপথে। সন্দীপ দা, আজকের এই অনুষ্ঠানে তোমাকে পেয়ে সত্যি ভালো, যেহেতু লাগছে, সত্যি খুব ভালো লাগছে। তাই মানে আমি এটা বলার ভাষা পাচ্ছি না এই কারণেই, কারণ
সন্দীপদার সাথে ঠিক এইভাবে আড্ডাটা আমাদের কখনো না, সত্যি এর আগে কোনোদিনও হয় না। হয়নি। ঠিক আছে সন্দীপদা, আশা করি পরেও তোমাকে এইভাবে আমাদের সাথে নিশ্চয়ই পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার সন্দীপদা। আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। কবিতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে থাকবেন এখন দুই বিশেষ বাচিক বন্ধু। তোমাদের নামগুলো যদি আমরা জানতে পারি। আমার নাম গোপা চন্দ্র। আমার নাম গোপা এবং অর্পিতাকে আমাদের এনি বাংলা আয়োজিত এক কাপ কফি সঙ্গে সোমালিতে স্বাগত জানাই। গোপাল দাস থেকে আজকে আমরা কি শুনবো? আমি শোনাবো জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা গীতারা। এটা সেই লোপামুদ্রার গান যেটা আছে না, বেনি মাধুর। বাহ, সেই গানটা। বাহ, চলো আমরা সকলে শুনি। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহন বাঁশি তমান্তর বলে বাজিয়েছিলে। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলা ফুল বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে গেলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব বসে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জড়িয়ে দিল চোখ আমার, পড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যায় একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার করে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ উঠেছে, কাল কি হবে কালের ভয় শনি। আমি এখন এপাড়া সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট নিয়ে হই? সত্যি কবিতাটা শুনতে শুনতে আমরা যেন কোন অতলে তলিয়ে গিয়েছিলাম। এইভাবেই মনে হয় কবিরা আজকের দিনের এই সামাজিক চিত্রপটকে তুলে আনেন আমাদের সামনে। আর এই বাচিক বন্ধুরা তাতে রূপ দেয়, রূপ পায় খুব সুন্দরভাবে। সেগুলি পরিবেশিত যখন হয় মঞ্চে, তখন যেন একটা অন্য মাত্রা খুঁজে পাই আমরা। আমাদের সাথে আছে আরো একজন বন্ধু, অর্পিতা। আজকে অর্পিতা, তুমি আমাদের কি শোনাবে বলো? আমি প্রথমে শোনাবো বন্দাক্রান্তা সেনের কবিতা তুমি কি সাঁতার জানো। আচ্ছা, খুব সুন্দর কবিতা, নিশ্চয়ই তুমি শোনাবে। আর সত্যি কথা, কবিতাটা কিন্তু আমারও অজানা। তবে আসুন আমরা সকলে শুনি। জিন্স পরা ছেড়ে দিতে পারি তুমি যদি বলো, অন্য নারী হয়ে যাব অতি অনায়াসে। যে মেয়ে তোমাকে ভালোবাসে তার ছোট চুল বিনা তেলে তুমি নাকি তাকে বলেছিলে সে কখনো হতেই পারে না।
বেশ হব নিজের অচেনা কাল থেকে। তুমি বলো যদি তোমার বাড়ির কাছে নদী খুলে রাখবে খালি, আমার সমস্ত পুরুষালী মুদ্রা দোষ ওরাবো হাওয়ায়, জিন্স পরা ছেড়ে দেওয়া যায় সহজেই নদী হতে গেলে। সাঁতার জানতো তুমি ছেলে? সত্যি ভালোবাসা পেলে মনে হয় আমরা নিজেদেরকে অনেকভাবে পরিবর্তন করতে পারি, এবং কবিতায় তার জ্বলন্ত প্রমাণ। আজকে আমরা অর্পিতার কাছ থেকে একটি অন্য জিনিস শুনে নেব। অর্পিতা আমাদেরকে এরপর মনে হয় একটা গল্প শোনাবে। কবিতাতে শুনলাম কয়েকটা, আমরা না হয় এবার গল্পে চলে যাই। শোনাবো বন্দাক্রান্ত সেনের কবিতা ঘর। ঘর বলতে ছায়াও ঘেরা বাড়ি, দুয়ার খুলে উঠোনে বা পড়ে। ঘর বলতে ফিরব তাড়াতাড়ি, ঘর বলতে তোমায় মনে পড়ে। ঘর বলতে মাঠের পরে মাঠ, আলোর ধারে রোদ মেলেছে পা, দিঘির কোলে ভাঙা সানের ঘাট। ভাত রেঁধেছি নাইতে যাবে না। ঘর বলতে সন্ধ্যে নেমে এলে পিদিম ঝেড়ে বসবো পাশাপাশি, নিঝুম পাড়া আটটা বেজে গেলে দূরের থেকে শুনবো রেলের বাঁশি। ঘর বলতে সমস্ত রাত ধরে ঘুমিয়ে ছিল নিবিড় ভালোবাসা। ঘর বলতে তোমার দু চোখ জুড়ে স্বপ্নগুলো সাজিয়ে নিয়ে আসা। ঘর বলতে এসব খুঁটিনাটি, ঘর বলতে আকাশ থেকে ভূমি, একদিকে পথ বিষম হাঁটাহাঁটি, পথের শেষে ঘর বলতে তুমি। আমরা শুনলাম আজ গোপা আর অর্পিতার কাছ থেকে কয়েকটি সুন্দর সুন্দর কবিতা। এরকম কবিতা নিয়ে আমরা আবার ফিরে আসবো এনি বাংলা আয়োজিত এক কাপ কফি সঙ্গে সোমালিতে। কফির আড্ডায় আপনাদের সাথে থাকবো আমরা, সঙ্গে থাকবেন আপনারা। আমাদের সঙ্গে আছেন দুজন বাচিক বন্ধু। আসুন আমরা তাদের সাথে পরিচয় করে নিই। নমস্কার। এক কাপ কফি সঙ্গে সোমালিতে তোমাদের স্বাগত। তোমাদের নাম যদি আমাদেরকে বলো একটু। আমি মানসী সাহা। আচ্ছা, মানসী সাহা। আর তুমি? আমি শ্যামলী রায়। শ্যামলী রায়। আচ্ছা, তোমার কথা অবশ্য আমি অনেক শুনেছি। তুমি এখন মঞ্চ নাটক করছো অনেক, এবং দেশে বিদেশে মঞ্চ নাটক করছো। আমরা তাহলে ওদের কাছ থেকে আসুন কিছু শুনে নিই। প্রথমে আমরা মানসীর কাছ থেকে কিছু শুনে নিই। মানসী কি শোনাবে? আমি কবি জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়। বাহ, খুব সুন্দর কবিতা। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তামাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুরেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহনবাসী তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেলাম ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব এতদিন পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে?
সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে। আমি শুধু একটি দিন তোমার পাশে দাঁড়িয়ে দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। ঝুরিয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়ি এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলা ঘরে। মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে, জানি না আজ কার সাথে থাকে। আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে পানি। সত্যি এসব কবিতাগুলো শুনলে মনে হয় একমাত্র কবিরাই পারে আমাদের সমাজের চিত্রটিকে আমাদের সকলের সামনে এইভাবে তুলে ধরতে। এরপর আমরা আসবো আমাদের পরবর্তী শিল্পী বন্ধুর কাছে। আমাদের পরের শিল্পী বন্ধু শ্যামলী। শ্যামলী আজকে আমাদের কি শোনাবে? সোমালি, ধর্মের নামে চারিদিকে যেসব নোংরা রাজনীতি চলছে সেসব দেখে আমি স্বপ্নময় চক্রবর্তীর লেখা সত্যি মিথ্যে একটা অনুগল্প পড়ে শোনাবো। বা একটা অন্য রকম একটা কিছু কথা আমরা শুনতে পাবো। আমার মায়ের তখন কোমর ভেঙে গিয়েছিল, শয্যাশায়ী। একটা আয়া রাখা হয়েছিল। এখন নানা রকম আয়া সেন্টার আছে। ওরকম একটা সংস্থা থেকে হাসি নামের একটি মেয়েকে নেওয়া হয়েছিল। ওর বয়স 40-এর মতো। আমার মায়ের ঘরে নানগোপাল ছিল। মা প্রতিদিন গোপালকে সন্দেশ দিতেন, জল দিতেন, ফুল দিতেন, মাঝে মধ্যে নারকলের নাড়ুও বানিয়ে দিতেন। পুজোয় নতুন জামা, পয়লা বৈশাখে নতুন জামা, এসব আর কি। মা যখন শয্যাশায়ী তখন হাসি এসব করত। আমরা দুজনেই চাকরি করি, ছেলে হোস্টেলে। হাসিকে দুবেলার জন্য রেখে দিলাম। ওকে কিন্তু খেতে দেবার কথা নয়, তবুও দিতাম। মাঝে মধ্যে টুকটাক রান্নাও করত, ওকে দিয়ে রান্নাও করাতাম। ইতিমধ্যে একটা দুর্ঘটনায় আমার বোনটা মারা গেল। মাকে জানালাম না, হাসিকে কিছু জানাতে নিষেধ করা হলো। মাকে দেখতে আমাদের নিকট আত্মীয়রা আসতেন, আমার বোন ছাড়া। মায়ের অভিমান হতো। আমরা নানা রকম মিথ্যে কথা বলতাম। এরপর মায়ের অসুস্থতা ক্রমেই বাড়তে লাগলো। প্রায় জ্বর হতো এবং ভুল বকত। একবার জ্বরের ঘরে মা হাসিতে ভেবে বসলো আমার বোন বুলা। মা বললে, কতদিন পর এলি, আমাকে ভুলে কি করে তুই ছিলিস? হাসি বুলা হয়ে গেল। বলল, কি করব মা, তোমার জামাই যে আমায় দিল্লি নিয়ে গেল। এরকম মাঝে মধ্যেই হচ্ছিল। হাসি আমার মরে যাওয়া বোন হয়ে যাচ্ছিল। মা তখন বলতেন, তুই আমার কত যত্ন আত্মি করছিস বুলা, জামাই ছেড়ে কতদিন আমার কাছে রয়েছিস। হাসি বলতো, ও কিছু না, তোমার জামাই তো দিল্লিতেই পড়ে আছে। একদিন এক রবিবারে দেখলাম পাজামা পরা, মাথায় টুপি এবং থুতনিতে দাড়িওয়ালা একটা লোক হাসির সঙ্গে দেখা করতে এসেছে। কিছু কথাবার্তা বলে চলে গেল। জিজ্ঞেস করলাম, লোকটা কে? হাসি বলল, চাচা, মেয়ের বিয়ে ঠিক করেছে। আমি ঘাবড়ে গেলাম, বললাম, মুসলমান? হাসি ঘাড় নাড়ল। তোমার নাম যে বলেছ হাসি? হাসি তো, নাম হাসিনা, কিন্তু সবাই হাসি বলেই ডাকে। আগে তো বলনি যে তুমি মুসলমান? জিজ্ঞাসা করেননি তো কখনো দাদা? বললাম, তুমি মুসলমান হয়ে মায়ের ঠাকুর পুজো করতে? হাসি আমার চোখের দিকে তাকিয়ে বলল, এতে কি আপনাদের ঠাকুরের কোনো অসুবিধে হয়েছে? এরপর আর রাখা যায় না, অন্য আয়া নিয়েছিলাম। মাও বেশি দিন বাঁচেনি। হাসি কি করে খবর পেয়েছিল জানি না। শ্মশানে গিয়েছিল, বলেছিল ছোটবেলায় মা মরে গিয়েছিল, মেয়ের স্বাদ বুঝিনি মায়েরও না। ভুলেই হোক যাই হোক, উনি মেয়ে তো ভাবতেন। আপনাদের নাকি 3 দিনের দিন বামুন ডেকে মেয়েদের মন্তর পড়তে হয়। আমায় ডাকবেন, খরচ আমার। নমস্কার। সত্যি এত সুন্দর লেখা স্বপ্নময়দার। এইভাবেই যার ধর্ম
বিরুদ্ধে কলম চালিয়ে আমার তো মনে হয় কবি সাহিত্যিকরা যেভাবে এগিয়ে যেতে পারেন সেভাবে মনে হয় আর কেউ আমরা পারি না।